তাহলে গতকালকে আমরা যেখানে শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করব। আমাদের আজকের ধারা হচ্ছে সাক্ষ্য আইনের 11 ধারা। আমরা যদি সাক্ষ্য আইনের 11 ধারাটা আরেকবার রিপিট করি, গতকালকে শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। এই সাক্ষ্য আইনের 11 ধারার আরেক নাম হচ্ছে অ্যালিবাই বা অজুহাত। বাংলায় বলা হয় অজুহাত, আর ইংরেজিতে বলা হয় অ্যালিবাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর মূল ধারাটা হচ্ছে যে যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, যে যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। কিছু কিছু ঘটনা থাকে যেগুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা এখানে বলা হয়েছে। এটা আবার দুইটা ক্ষেত্র বলা হয়েছে, দুইটা ক্ষেত্র যে কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক। সেই যদি আমরা দুইটা ক্ষেত্র দেখি, দুইটা ক্ষেত্রের ভিতরে একটা হচ্ছে যদি বিচার্য বিষয়ের সাথে অথবা প্রাসঙ্গিক বিষয়ের সাথে, যে বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয় এই বিষয়ের সাথে যদি গড়মিল থাকে। গড়মিল বলতে মিলের অভাব, মানে দুইটার সাথে কোনো রকম মিল নাই, সামঞ্জস্য নাই, তাহলে এটা বলছে যে যদি বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের সাথে গড়মিল থাকে বা অসঙ্গতিপূর্ণ হয়। যে অসঙ্গতিপূর্ণ যেটা হচ্ছে আমাদের সাক্ষ্যতে যেটা উল্লেখ করছে বা আদালতে যেটা উল্লেখ করছে তার সাথে মিল নাই কোনো কিছু, এবং অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে, সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক, সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক, এটা বলা হয়েছে 11-এ। আর 11-2 উপধারায় বলছে যে যদি বিচার্য বিষয়ের সাথে মিলে এমন একটি ঘটনার সৃষ্টি করে, যে যদি বিচার্য যে বিষয় থাকবে সেই বিষয়ের সাথে যদি মিলে যে এমন একটা ঘটনার সৃষ্টি করবে যা বিচার্য ঘটনা, যা বিচার্য ঘটনার ঘটনা বা প্রাসঙ্গিক ঘটনার অস্তিত্বকে প্রমাণ করতে পারে অথবা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব করতে পারে। ঠিক আছে, অসম্ভব করে তোলে, তা আদালতে প্রাসঙ্গিক। 2 নাম্বারটা মনে হয় বুঝেন নাই। তাহলে আমাদের এই 11 ধারাটা ছিল, আমাদের 11 ধারাটা ছিল যে যে সমস্ত বিষয় অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, যে যে সমস্ত বিষয় অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। তাহলে এখানে আমাদের দুইটা উপধারা আছে, একটা আছে 11-1 আর একটা আছে 11-2। 11-1-এ বলা হয়েছে যদি বিচার্য বিষয়ের সাথে অথবা একটা প্রাসঙ্গিক বিষয়ের সাথে, ঠিক আছে, গড় মিল থাকে, অর্থাৎ মিলের অভাব থাকে, কোনো কিছু না মিলে বা অসঙ্গতিপূর্ণ হয়, তবে তা আদালতে প্রাসঙ্গিক। ঠিক আছে, এই একটা বিষয়। আর একটা বলছে আপনার 2 নম্বরে বলছে, উপধারা 2-তে বলছে যে যদি বিচার্য বিষয়ের সাথে মিলে, বিষয়ের সাথে মিলতে পারে এমন একটি ঘটনার সৃষ্টি করে, যে বিচার্য বিষয়ের সাথে মিলছে, মিলে এমন একটা ঘটনার সৃষ্টি করছে যা বিচার্য ঘটনা বা প্রাসঙ্গিক ঘটনার, যা বিচার্য ঘটনা বা প্রাসঙ্গিক ঘটনার অস্তিত্ব অথবা অস্তিত্বহীনতাকে অধিক সম্ভব করবে। যে এমন ভাবে মিলছে যেটা হয়তো বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার সাথে অস্তিত্বহীনতাকে অথবা অস্তিত্বকে অধিক সম্ভব করবে, মানে অধিকতর ফলপ্রসূ করে তুলবে, এটা বলছে, বা অসম্ভব করে তুলবে, সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে এই দুইটা বিষয় ছিল। এবার আমি যদি আপনাদের একটা উদাহরণ দেই, মনে করেন একটা খুনের অভিযোগ আসলো, যার বিরুদ্ধে অভিযোগ আসলো তার নাম হচ্ছে এক্স, যে সে খুন করছে, এখন তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আর যাকে খুন করেছে তারও বাড়ি হচ্ছে চট্টগ্রামে। এখন ওয়াই কে মনে করেন খুন করেছে, এই মামলা হলো, এখন এক্স কে বললো কি যে এক্স খুন করেছে ওয়াই কে, কিন্তু এক্স কি বলছে আদালতে, যে আমি তো ওই দিন চট্টগ্রামে ছিলাম না, আমি ওই দিন ঢাকায় অবস্থান করছি। এখন বিষয়টা দেখা গেছে এমন ভাবে হত্যাটা হয়েছে যে এত এত স্বল্প সময়ের ভিতরে হচ্ছে ঘটনাটা ঘটেছে যে এক্স এর পক্ষে এক্স এর পক্ষে ওই ওয়াই কে হত্যা করে অত তাড়াতাড়ি ঢাকা যাওয়াটা সম্ভব হয় নাই। কিন্তু অথচ ঠিকই ওয়াই ঢাকা ছিল, এক্স ঢাকা ছিল। তাহলে এই ঘটনাটা যখন ঘটবে তখন এটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে, তখন এটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে, এটা এখানে বলা হয়েছে। এমন একটা ঘটনা ঘটে গেছে, মনে করেন আমি এখন আছি বরিশালে, এখন এই মুহূর্তে 1 ঘন্টা আগে একটা মার্ডার ঘটছে, এই মার্ডারটা হয়েছিল ঢাকা সাভার। এখন এই বিষয়টা যখন তদন্ত প্রমাণ আসবে, তদন্ত প্রমাণে যদি কখনো আমি অ্যারেস্ট হয়ে যাই, অ্যারেস্ট হয়ে গেলে আমি ওখানে বলবো কি যে আমি মার্ডার করিনি, কারণ আমি হচ্ছে এ সময় আহ সাভারে ছিলাম না, ঢাকায় ছিলাম না, আমি ছিলাম বরিশাল। তাহলে এই যে বিষয়টা যে স্বল্প সময়ে, এটাও একটা বিবেচ্য বিষয়, যে স্বল্প সময় তো এই সময়ের ভিতর সে বরিশাল যাইতে পারে না 1 ঘন্টা সময়, এটাও একটা বিষয়। ঠিক আছে, এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রমাণ করবে যে আমি ছিলাম কি ছিলাম না, সেটা হলো আলাদা বিষয়। কিন্তু তাহলে এই যে মিলের অভাবটা, এই যে গড়মিলটা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ, এটা আদালতে প্রাসঙ্গিক, এটা আদালতে প্রাসঙ্গিক, এটা বলা হয়েছে। আবার দেখা গেল যে 4 জন মিলে একজনকে খুন করছে,
অভিযোগ করছে যে একটা অজ্ঞাত খুন, এই অজ্ঞাত খুন কে করছে কেউই কিছু জানে না। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ করছে। এখন চারজনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে যে চারজন তো খুন করে নাই, যে কোনো একজন খুন করছে, এটা বিভিন্ন প্রকার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ভিত্তিতে এমন ভাবে হচ্ছে অভিযোগ গঠন করা হয়েছে যে ওর ভিতরে মনে করেন একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে বা একজনকে হচ্ছে সন্দিগ্ধ করা হয়েছে। একজনকে সন্দিগ্ধ করা হয়েছে। এই একজনকে সন্দিগ্ধ করার পিছনে কিছু প্রাসঙ্গিক কারণ আছে। এই যে প্রাসঙ্গিক কারণ আছে কিছু, মানে কিছু প্রাসঙ্গিক বিষয় আছে। এই যে প্রাসঙ্গিক বিষয় আছে, এটাও আদালতে প্রাসঙ্গিক, এটা বলা হয়েছে দুইতে, এটা বলা হয়েছে দুইতে। তাহলে 11-1 আর 11-2 ছিল এই। আর এটার আরেকটা নাম হচ্ছে অ্যালিবাই, এটার আরেকটা নাম হচ্ছে, ইংরেজিতে বলা হয় অ্যালিবাই, বাংলায় বলা হয় আপনার অজুহাত। পরীক্ষা যদি আসে যে আসামির অজুহাত কাকে বলে, তাহলে সুন্দর করে লিখে দিবেন। সুন্দর করে লিখে দিবেন যে ঘটনার বর্ণিত দিন, ঘটনার বর্ণিত দিন, তারিখ ও সময়ে আসামি অন্যত্র অবস্থান করেছিল। তাহলে ঘটনার বর্ণিত দিন, তারিখ ও সময়ে আসামি অন্যত্র অবস্থান করেছিল, এই মর্মে নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে আত্মপক্ষ সমর্থনমূলক যে বিবৃতি প্রদান করে, তাকে আসামির অজুহাত বলে। আবার যদি বলি, তাহলে হচ্ছে ঘটনার বর্ণিত দিন, যে ঘটনা থাকবে সেই ঘটনার বর্ণিত দিন, তারিখ, সময় আসামি অন্যত্র অবস্থান করেছিল, যে আসামি ওই জায়গায় ছিল না, সে অন্যত্র অবস্থান করেছিল, এই মর্মে যদি নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে, এই মর্মে সে কেন বর্ণনা করবে সে নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে আত্মপক্ষ সমর্থনমূলক, আত্ম মানে হচ্ছে তার নিজের পক্ষ, ঠিক আছে, এই আত্মপক্ষ সমর্থনমূলক যে বিবৃতি প্রদান করে, তাকে বলা হয় এলিবাই বা অজুহাত। তাকে বলা হয় এলিবাই বা অজুহাত। এটা মনে রাখতে হইবে। অর্থাৎ যদি আপনাকে এটাকে আরো ভালোভাবে বলতে চান, তাহলে লিখতে পারেন অপরাধ সংগঠনকালে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত না থাকার ওজোরকে আসামির অজিহাত বলে। বলছে কি, যে অথবা অপরাধ সংগঠনকালে অভিযুক্ত ব্যক্তির ঘটনাস্থলে উপস্থিত না থাকার যে ওজোর দেয়, ওজোর তো বুঝেন যে মানে কিছু কারণ ঘটায়, তাহলে এই যে ওজোর, ওজোরকে আসামির অজুহাত বলে। এটা সাক্ষ্য আইনের 11 ধারায় বলা হয়েছে, এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 11 ধারায়। আশা করি 11 ধারায় আর কোনো সমস্যা নাই আছে। না স্যার। না স্যার। তাহলে আমাদের 11 ধারায় আর কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে আমাদের যে ধারা আছে আমরা সেখানে চলি। 24-এর আগে আমি আরেকটু বিষয় হচ্ছে আপনাদের স্কিপ করে গেছি, এই ধারা দুইটা আপনারা লিখে নেবেন। সেটা হচ্ছে স্বীকৃতি। এই স্বীকৃতি কাকে বলে পরীক্ষায় রিটেনে আসতে পারে, ঠিক আছে, যে স্বীকৃতি কাকে বলে। এই স্বীকৃতি থেকে এমসিকিউ আসতে পারে, শুধু এই ধারাটা লিখে নেন। স্বীকৃতি সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের 17 থেকে 23 ধারা পর্যন্ত, 17 থেকে 23 ধারা পর্যন্ত স্বীকৃতি সম্পর্কে বলা হয়েছে। যদি যদি আপনার স্বীকৃতির সংজ্ঞা আসে কখনো, তাহলে লিখবেন যে স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি। স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি, ঠিক আছে, যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্তের সূচনা করে। যা কি করে, বিচার্য অথবা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্তের সূচনা করে, তাকে স্বীকৃতি বলে। এটা সাক্ষ্য আইনের 17 ধারায় বলা হয়েছে সংজ্ঞা। এবং পিআরবিতে আছে 283, এবং পিআরবিতে আছে 283 বিধি, 283 বিধি। তাহলে স্বীকৃতি যেটা বললাম যে 17 থেকে 24 ধারা পর্যন্ত। আর হচ্ছে আপনার স্বীকারোক্তি, সরি, 17 থেকে 23 ধারা পর্যন্ত হচ্ছে স্বীকৃতি। আর স্বীকারোক্তি পর্বের পরে আমরা স্বীকারোক্তি হচ্ছে 24 থেকে 30 ধারা পর্যন্ত। তাহলে 24 থেকে 30 ধারা পর্যন্ত হচ্ছে স্বীকারোক্তি। আর 17 থেকে 23 হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতির কয়েকটা বৈশিষ্ট্য জেনে রাখেন। স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য মানে হচ্ছে ক্ষতিপূরণের মামলা, অথবা হচ্ছে জমি জমা সংক্রান্ত যে মামলা, সিভিল কোর্টের মামলা, সেগুলো হচ্ছে দেওয়ানি মামলা। সেই দেওয়ানি মামলায় স্বীকৃতি চলে, ফৌজদারি মামলায় স্বীকৃতি চলে না। ঠিক আছে, স্বীকৃতি কারো পক্ষে অন্য একজন প্রদান করতে পারে, অর্থাৎ একজনের পক্ষে আর একজনের স্বীকৃতি প্রদান করতে পারে, এটা ঠিক আছে। আর স্বীকৃতির ক্ষেত্রে কোনো প্রকার ভয়ভীতি, প্রলোভন বা প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন হয় না। এই যে স্বীকৃতি প্রদান করে, সেক্ষেত্রে কোনো প্রকার ভয়ভীতি বা প্রতিশ্রুতি বা প্রলোভনের প্রয়োজন হয় না। স্বীকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে 17 থেকে 23 ধারায়। আশা করি স্বীকৃতি নিয়ে আর কোনো কোশ্চেন নাই। স্বীকৃতি নিয়ে আর কোনো কোশ্চেন আছে? এখন যদি আপনাদের এই স্বীকৃতি থেকে পরীক্ষায় এমসিকিউ আসে, ও এমসিকিউ আসলো যে স্বীকৃতি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য,
তাহলে যদি দেওয়ানি মামলা অপশন থাকে তাহলে আপনি দেওয়ানি আদালত এটা দাগাই দেবেন, তাহলে স্বীকৃতি সাধারণত ফৌজদারি আদালতে এটা ব্যবহৃত হয় না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের স্বীকৃতি। স্বীকৃতি ছিল আমাদের 17 থেকে 23 ধারা পর্যন্ত। এবার আমরা পড়বো 24 থেকে 30 ধারা পর্যন্ত। এর ভিতরে যেটা যেটা গুরুত্বপূর্ণ আছে, 24 ধারায় আমাদের আছে স্বীকারোক্তি। 24 ধারায় আছে স্বীকারোক্তি। এই স্বীকারোক্তি সম্পর্কে আপনারা ফৌজদারি কার্যবিধিতে বিধিতে পড়েন 164, যেটাকে বলা হয় 164, এবং হচ্ছে 364, 364 ধারায় পড়েন ফৌজদারি কার্যবিধিতে। তাহলে স্বীকারোক্তি কি? স্বীকারোক্তি জিনিসটা যদি আসে তাহলে মনে রাখবেন এটা সবসময় ফৌজদারি মামলা, ফৌজদারি মামলা, এবং হচ্ছে এটা আসামি, অর্থাৎ আসামি সবসময় তার দোষ স্বীকার করে যে বিবৃতি প্রদান করবে সেটাই হবে স্বীকারোক্তি। আপনি যদি, আর স্বীকারোক্তি সবসময় ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করা হয়, স্বীকারোক্তি সবসময় ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করা হয়, এটা মনে রাখতে হবে। স্বীকারোক্তি কখনো ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে হয় না। তাহলে স্বীকারোক্তির যদি সংজ্ঞাটা দেন, সংজ্ঞাটা দেবেন এমন যে স্বীকারোক্তি হলো ফৌজদারি মামলার ক্ষেত্রে, কি বলছে, ফৌজদারি মামলার ক্ষেত্রে, আর স্বীকৃতি ছিল কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে। তাহলে স্বীকারোক্তি হলো ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো অভিযুক্ত আসামি ম্যাজিস্ট্রেটের নিকট কোনো প্রকার ভয় ভীতি হুমকি, ম্যাজিস্ট্রেটের নিকট কি করবে, কোনো প্রকার ভয় ভীতি হুমকি প্রলোভন বা প্রতিশ্রুতি, এই চারটা বিষয়। ঠিক আছে, ভয় ভীতি একটা, হুমকি একটা, প্রলোভন একটা, প্রতিশ্রুতি একটা, এই চারটা ব্যতীত স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে যে জবানবন্দি প্রদান করে তাকে স্বীকারোক্তি বলে। খুব সুন্দর একটা সংজ্ঞা, যে স্বীকারোক্তি হলো ফৌজদারি মামলায় কোনো অভিযুক্ত আসামি ম্যাজিস্ট্রেটের নিকট কোনো প্রকার ভয়ভীতি, হুমকি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে যে জবানবন্দি প্রদান করে তাকে স্বীকারোক্তি বলে। এই স্বীকারোক্তির সংজ্ঞা লেখার পরে নিচে লিখে দিবেন সাক্ষ্য আইনের 24-30, মানে 24 থেকে 30 ধারা। ঠিক আছে, আর নিচে লিখে দিবেন যে ফৌজদারি কার্যবিধি 164, 364 ধারা, এবং পিআরবি আছে 467, মানে 467, পিআরবি হচ্ছে 467। ঠিক আছে, স্বীকারোক্তি কেবলমাত্র হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আর স্বীকারোক্তি সবসময় দোষ স্বীকার, যে দোষ স্বীকার সবসময় অভিযুক্ত ব্যক্তি করে থাকে, তার পক্ষে কেহ করলে হয় না। কিন্তু আমরা স্বীকৃতির ক্ষেত্রে পড়ছিলাম, স্বীকৃতির ক্ষেত্রে বলছিলাম যে তার পক্ষে কেহ করলেই হবে, যে একজনের পক্ষে আর একজনের স্বীকৃতি প্রদান করতে পারবে। যেমন মনে করেন স্বীকৃতির ক্ষেত্রে, যে এই দলিলটা, যে আমার বাবার একটা দলিল আছে, সেই আমি যদি চাই বলি যে হ্যাঁ আমার বাবার নাম অমুক, এই দলিলটা আমার বাবার, এটা স্বীকৃতি হবে, এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু স্বীকারোক্তির ক্ষেত্রে কিন্তু এটা সুযোগ নাই। যে স্বীকারোক্তির ক্ষেত্রে মনে করেন আমার বাবা অপরাধী, আমি যাই বলবো আমার বাবার অপরাধী, সেটা হবে না, সেটা হবে সাক্ষী, সেটা স্বীকারোক্তি হবে না। ঠিক আছে, এক্ষেত্রে। আর হচ্ছে স্বীকারোক্তির ক্ষেত্রে আপনার ভয়ভীতি, হুমকি, প্রতিশ্রুতি স্বীকারোক্তি আদায় করলে তা আদালতে গ্রহণযোগ্য হবে না। এটা আমরা পড়বো একটু পরে। এই ছিল আমাদের স্বীকৃতি আর স্বীকারোক্তি। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। আছে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা এবার দেখবো 26 ধারা। আমাদের 26 ধারায় কি বলা হয়েছে আমরা যদি বইতে, তাহলে আমরা এখন 26 ধারা পড়বো। 26 ধারার আগে আমরা আর একটা বিষয় বলে আসি, যে স্বীকারোক্তি কত ধরনের হয়। পরীক্ষায় যদি এমসিকিউ আসে মনে রাখবেন যে স্বীকারোক্তি 3 ধরনের হয়, অর্থাৎ স্বীকারোক্তি 3 প্রকার। এই স্বীকারোক্তি 3 প্রকার হচ্ছে, একটা হচ্ছে জুডিশিয়াল, মানে হচ্ছে বিচারিক, একটা হচ্ছে জুডিশিয়াল বা বিচারিক, আর হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল, এটা বিচারিক কিন্তু ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে যদি প্রদান করা হয় সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল। আর একটা হচ্ছে রিট্রাক্টেড কনফিউশন, আর একটা হচ্ছে রিট্রাক্টেড, আপনার রিট্রাক্টেড। আর স্বীকারোক্তির ইংরেজি হচ্ছে কনফেশন, স্বীকারোক্তির ইংরেজি হচ্ছে কনফেশন। এখন আপনি যেটা বললাম যে রিট্রাক্টেড কনফেশন মানে হচ্ছে দোষ স্বীকার প্রত্যাহার। এমন হয় না অনেক সময় যে আপনার দোষ স্বীকার করার পরে আবার প্রত্যাহার করে, যে আমি মিথ্যা, ভয় পাইয়া বা হচ্ছে প্রাণের হুমকির শিকার হইয়া আমি ভয়ে এই এই স্বীকারোক্তি প্রদান করেছি, যদি এটা প্রত্যাহার করে সেটাকে বলা হয় আপনার আনকর্পোরেটেড রিট্রাক্টেড কনফেশন, এটা বলা হয়। মানে হচ্ছে দোষ স্বীকার প্রত্যাহার, মানে হচ্ছে দোষ স্বীকার প্রত্যাহার। আমরা যদি এবার 26 ধারা একটু দেখি, আমাদের 26 ধারায় বলা হয়েছে আসামি পুলিশ হেফাজতে থাকাকালে, ঠিক আছে, প্রদত্ত স্বীকারোক্তি তার বিপক্ষে প্রমাণ করা যাবে না। যে আসামি যে পুলিশ হেফাজতে থাকাকালে স্বীকারোক্তি প্রদান করবে সেটা হচ্ছে আসামির বিপক্ষে প্রমাণ করা যাবে না।
অর্থাৎ পুলিশ হেফাজতে যে আহ, যে স্বীকারোক্তি প্রদান করবে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক নয়, এটা বলা হয়েছে আমাদের 26 ধারায়। যে আপনার মনে করো পুলিশের হেফাজতে থাকাকালে সে স্বীকার করলো যে আমি এটা করছি, কিন্তু এখানে কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না, এখানে কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না, সেক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক হবে না। এই বিষয়টাই এখানে বলা হয়েছে। বই থেকে যদি বলি তাহলে বলছে পুলিশ হেফাজত থাকাকালে কোনো ব্যক্তি দোষ স্বীকার করলে তাহা কোনো ম্যাজিস্ট্রেটের সাক্ষাতে উপস্থিত না হয়। যে যে যদি পুলিশ হেফাজতে কোনো দোষ স্বীকার করে আর সেটা যদি কোনো ম্যাজিস্ট্রেটের উপস্থিত না থাকে, ম্যাজিস্ট্রেটের উপস্থিত যদি না থাকে তাহা এই ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাইবে না। এটা হইছে এই ধারার 26 ধারার মূল থিম। তবে পুলিশ হেফাজতে থাকাকালে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রাসঙ্গিক হবে। এটা নিয়ে কোনো সমস্যা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আছে 28 মনে হয়। এরপর কি 28 আছে না 27 আছে? 27 আছে। আমরা যদি 27 দ্বারা দেখি সাজেশনস অনুযায়ী, আমাদের 27 সাতাইশ দ্বারা সাতাইশ দুইটাই আছে স্যার। হ্যাঁ, আমাদের 27 ধারায় বলা হয়েছে যে আসামির নিকট হইতে প্রাপ্ত তথ্য কতখানি প্রমাণ করা যাইতে পারে। দেখেন, একটু আগে আপনি বলছেন পুলিশ হেফাজতে যে স্বীকারোক্তি প্রদান করবে সেখানে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে তাহলে সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আদালতে প্রাসঙ্গিক হবে না। এটা বলা হয়েছে 26 ধারায়। আর 27 ধারায় আইসা আপনার বলছে যে আসামির নিকট হতে যে প্রাপ্ত তথ্য পাওয়া যাবে, সে যে স্বীকারোক্তি দিবে, দিবে, এই কতটুকু প্রমাণ করা যেতে পারে সেটা বলছে। এই বিষয়টা আসলে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আসামির কাছ থেকে আপনি যে তথ্য পাইবেন, তথ্য বলতে বুঝাইবে অপরাধ সংশ্লিষ্ট আলামত। তথ্য বলতে বুঝাইবো অপরাধ সংশ্লিষ্ট আলামত যতটুকু উদ্ধার হয় ততটুকু প্রাসঙ্গিক হবে। অর্থাৎ পুলিশ হেফাজতে আপনি আগেই জানেন যে হচ্ছে স্বীকারোক্তি হচ্ছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি পুলিশ হেফাজতে থাকাকালে আসামি আপনাকে এমন তথ্য দেয়, মনে করেন একটা মাদকের মামলা হলো, এই মাদকের মামলায় সে বলল যে স্যার আমার বাড়ির বা ঘরের বারান্দার চৌকির নিচে 2 কেজি গাঁজা লুকানো আছে। এখন যদি আপনি তার দেওয়া তথ্য মতে এই গাঁজা উদ্ধার করতে পারেন এবং জব্দ করতে পারেন, সেক্ষেত্রে এইটুকু আদালতে প্রাসঙ্গিক। অথবা মনে করেন একটা খুনের মামলা হইলো, এই খুনের মামলায় হয় না অনেক সময়, কিন্তু খুনের মামলা হয়। কিছুদিন আগে একটা সিরাজগঞ্জে মামলা হয়েছে, যে খুনের একটা মামলা হইলো, মামলা হওয়ার পরে ওই যে ডাক্তারকে মেরে ফেলছে খুব সম্ভবত। তাহলে এই যে মামলা হয়, মামলা হয়েছে, মামলা হওয়ার পরে আসামি অ্যারেস্ট হয়েছে, আসামি অ্যারেস্ট হওয়ার পরে কি বলছে যে আমি যে বোরকাটা কিনছিলাম এবং হচ্ছে ছুরি কিনছিলাম, এই বোরকা এবং ছুরি আমি নদীতে ফালাই দিছে। তাহলে এই নদী থেকে যদি এতটুকু উদ্ধার করা যায়, বোরকা এবং হচ্ছে ছুরি, ঠিক আছে, এই বোরকা আর ছুরি যদি উদ্ধার করা যায় এটা আদালতে প্রাসঙ্গিক। খুব সম্ভবত বোরকাটা পাওয়া গেছে, ছুরিটা পাওয়া যায় নাই। আপনারা জানেন যে একজন ডাক্তারকে মেরে ফেলা হয়েছে। জি স্যার, এটা শুনছিলাম, এটা তো অনেক কিছু হয়েছে স্যার পরবর্তীতে। হ্যাঁ, তাহলে এই বিষয়টাই ভাইয়া, এই বিষয়টাই হচ্ছে সহজ বিষয় যে অপরাধ সংশ্লিষ্ট যে আলামত থাকবে, এই যতটুকু আসামি পুলিশ হেফাজতে থাকাকালে তথ্য প্রদান করবে আর তার ভিত্তিতে আপনি যতটুকু জব্দ করতে পারবেন, যতটুকু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারবেন সেটা আদালতে প্রাসঙ্গিক। এতটুকু বলা হয়েছে আমাদের 27 ধারায়। আশা করি আমাদের 27 ধারা নিয়ে কোনো সমস্যা নাই। 27 ধারা নিয়ে কারো কোনো আর সমস্যা আছে? আছে কারো কোনো সমস্যা? না স্যার। ওকে। এরপর যদি আমরা 28 দ্বারা পড়ি, 28 দ্বারায় বলা হয়েছে যে প্রলোভন ভীতি, প্রলোভন, ঠিক আছে, কোন প্রকার প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। কি বলছে? কোন প্রকার প্রলোভন, ভীতি এবং হচ্ছে প্রতিশ্রুতিজনিত ধারণা অপসারণের পর স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে, যে প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। অর্থাৎ মনে করেন একজন আসামি পুলিশ হেফাজতে ছিল বা অন্য কারো হেফাজতে ছিল, অথবা হচ্ছে অন্য কোথাও ছিল, সেখানে হচ্ছে তাকে ভয় দেখানো হয়েছে যে তুই আদালতে গিয়ে স্বীকারোক্তি প্রদান করবি যে দোষটা তুমি করেছো, অথবা হচ্ছে এই অন্যায়টা তুমি করেছো, আদালতে স্বীকারোক্তি প্রদান করবা। তাহলে এই মর্মে হচ্ছে তাকে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে, অথবা তাকে লোভ দেওয়া হয়েছে যে তুমি যদি আদালতে গিয়ে এটা স্বীকার করো তোমাকে হচ্ছে আমি 5 লক্ষ টাকা দিব বা 10 লক্ষ টাকা দিব, এরকম একটা প্রলোভন দেখানো হয়েছে। ঠিক আছে। তাহলে এই যে ভয় ভীতি, আর একটা বলছে প্রলোভন, আর একটা হচ্ছে কি প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি বলতে বুঝাইছে কি, যে মনে করেন বলল যে তুমি যদি আদালতে গিয়ে এই বিষয়টা স্বীকার করো, আদালতে গিয়ে এই বিষয়টা স্বীকার করলে মনে করো যে তোমার আর একটা দোষ আছে বা আর একটা অন্যায় আছে, আর একটা অপরাধ আছে, সেটা হচ্ছে তোমাকে আমি বলবো না, কাউকে ক্ষমা করে দিব। তাহলে এই একটা প্রতিশ্রুতি। তাহলে এই তিনটা জিনিস যদি আপনি প্রদান করা হয়,
এখন ওই লোকটা তো যখন এইগুলো প্রদান করা হয়েছে তখন তো আর ম্যাজিস্ট্রেটের কাছে উনি স্বীকারোক্তি প্রদান করতে যায় নাই, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কিন্তু তাকে একটা কাগজ পড়ে শোনায় যে আপনি যদি সাক্ষী দেন, আপনি যদি স্বীকারোক্তি প্রদান করেন তাহলে কিন্তু আপনার পানিশমেন্ট হবে, আপনার কোনো প্রকার ভয় নাই। তারপরে একটা কাগজ পড়ে শোনায় যে আপনার কোনো প্রকার ভয় নাই, আপনি যদি আহ এখানে স্বীকারোক্তি দেন আপনার কিন্তু নিশ্চিত পানিশমেন্ট হবে, নিশ্চিত একটা দণ্ড হবে। এই মর্মে তাকে অনেক কিছু বোঝানোর পরে তারপর হচ্ছে একটা কক্ষে তাকে কিছুক্ষণ রেস্ট করার জন্য দেয়া হয়, বা বলা হয় যে পুলিশ যদি আপনাকে ভয়ভীতি দেখাই থাকে বা হচ্ছে সেটা কোনো সমস্যা নাই, সবকিছু আমি দেখব। এরকম একটা দায়িত্ববান নিয়ে মানে তার মন থেকে ভয়ভীতিটা অপসারণ করানোর পরে, অর্থাৎ তাকে যে কিছুক্ষণ বসাই রাখা হয় অন্য একটা রুমে, 2-4 ঘন্টা রাখা হয়, এই যে এটা সেটা তার মন থেকে ভয়ভীতি প্রদর্শন করার পরও, ঠিক আছে, ভয়ভীতি প্রদর্শন করার পরও যদি ওই ব্যক্তি দোষ স্বীকার করে, তার স্বীকারোক্তি প্রদান করে, সেক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক হবে। এটাই বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 28 দ্বারা। এটা নিয়ে কোনো সমস্যা আছে? আর কি আমি যা দেখছি যে হ্যাঁ প্রলোভন বলেন। দেয় যে এই, হ্যাঁ তুই এইটা আর কি স্বীকার কর, সমস্যা নাই, তোর 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 যাই যা হোক সব আমি দেখবো, তাই হ্যাঁ, স্বীকার করিস তুই, তোর ভালো হ্যাঁ, হবে, বা যদি জড়িত তুই বইলে দে, এরকম প্রলোভন দেয় স্যার। হ্যাঁ, এইটা ঠিক আছে। এই যে এটা যদি বলে দেয়, এটা বলে দেওয়ার পরে কি হয়, এরপর পুলিশ যায়, পুলিশ যাওয়ার পরে কি হয় যে তাকে ম্যাজিস্ট্রেট কিন্তু আগে বলে দেয়, ম্যাজিস্ট্রেট তাকে বলে যে তুমি যদি বলো তোমার কিন্তু দণ্ড হবে, এরকম কিন্তু কয়েকটা শর্ত তাকে কাগজ পড়ে শোনানো হয়, শোনানোর পরে তারপর তাকে বুঝার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুক্ষণ সময় দেওয়া হয়। তারপরও যদি হচ্ছে সে নিজের দোষ স্বীকার করে, সেক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক হবে। এটাই এখানে বলা হয়েছে। তাহলে আমাদের এই ছিল হচ্ছে স্বীকৃতি এবং স্বীকারোক্তি। আমাদের এই স্বীকারোক্তি থেকে তিনটা দ্বারা গুরুত্বপূর্ণ ছিল, 26, 27, 28 আমরা পড়ছি। আর 29 আমাদের তেমন গুরুত্বপূর্ণ না। তারপর 30ও ওই রকম একটা গুরুত্বপূর্ণ না। আমরা এবার যাব 32 দ্বারা। এই 32 দ্বারাই আমাদের জবানবন্দির কথা বলা হয়েছে। এটা আপনারা যেটা পড়ছেন এর আগেও শুনছেন যে মৃত্যুকালীন জবানবন্দি বলে একটা বিষয় আছে। আমার একটা কোশ্চেন হলো, মৃত্যুকালীন জবানবন্দি আপনাদের পিআরবি তে কততে বলা হয়েছে এবং হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে কততে বলা হয়েছে বলতে পারবেন? স্যার 66-তে বলা হয়েছে স্যার। পিআরবি 266 আর আর স্যার 466, 467-তে বলছে যে স্যার হলো মানে জবানবন্দি কার কাছেই করবে, জবানবন্দি কার কাছে রেকর্ড করবে, এই তো? ম্যাজিস্ট্রেট কাছে যে লিপিবদ্ধ করবে স্যার, এইটা হলো 67-তে বলছে আর কি, কিছুক্ষণ আচ্ছা, আগে যেটা আপনি বলেন। আচ্ছা, তাহলে আমরা একটু বলি যে আমাদের এই এখানে 32 দ্বারায়, সাক্ষ্য আইনের 32 দ্বারায় বলা হয়েছে মৃত্যুকালীন জবানবন্দি। পরীক্ষায় যদি লেখেন মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে, তাহলে আপনি লিখবেন যে যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার মৃত্যুর কারণ, তাহলে আপনি কি লিখলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ বা আদালতে কোনো বিচার্য বিষয় সম্পর্কে, বা আদালতে মনে করেন একটা বিষয় বিচার্য একটা বিষয় চলতেছে সেই সম্পর্কে যদি লিখিত বা মৌখিক বিবৃতি প্রদান করে, তাকে মৃত্যুকালীন জবানবন্দি, এবং ইংরেজিতে বলা হয় ডাইং ডিক্লারেশন বলা হয়। এটা সাক্ষ্য আইনের হচ্ছে 32-এর 1 উপধারা, আর পিআরবি হচ্ছে 266, এবং পিআরবি হচ্ছে 266, আর সাক্ষ্য আইনের হচ্ছে 32-এর 1 উপধারা। এটা মনে রাখতে হইবে। তাহলে সহজ একটা বিষয় যে কি কি বিষয় যে তার মৃত্যুর কারণ সম্পর্কে লিখিত বা মৌখিক বিবৃতি প্রদান করতে পারে, আর একটা হচ্ছে গিয়ে যে আদালতে কোনো বিচার্য বিষয় সম্পর্কে, আদালতে কোনো বিচার্য বিষয় সম্পর্কে হচ্ছে মৌখিক বিবৃতি প্রদান করতে পারে। এখানে কিন্তু প্রাসঙ্গিক বিষয় বলে নাই, বলছে বিচার্য বিষয়। তাহলে সংজ্ঞাটা যদি আবারও বলি, যে কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে বা বা আদালতের কোনো বিচার্য বিষয় সম্পর্কে যে লিখিত বা মৌখিক বিবৃতি প্রদান করে তাকে মৃত্যুকালীন জবানবন্দি বলে। সাক্ষ্য আইনের হচ্ছে 32-এর 1 উপধারা, আর পিআরবি হচ্ছে 266। আচ্ছা, এবার যদি আমরা বলি মৃত্যুকালীন জবানবন্দি কে কে রেকর্ড করতে পারে, ম্যাজিস্ট্রেট পারে, ম্যাজিস্ট্রেট করতে পারে 164 আর 364 ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধির, এবং পিআরবি হচ্ছে 467। আচ্ছা, এরপর হচ্ছে ডাক্তার পারে, নার্স পারে, পুলিশ অফিসার পারে। এগুলো পারে 161 এবং 265 বিধি মোতাবেক, ফৌজদারি কার্যবিধি 161 দ্বারা এবং হচ্ছে পিআরবি 265 দ্বারা মোতাবেক। আর যদি কোনো পুলিশ, নার্স, ডাক্তার কাউকে পাওয়া গেল না, সেক্ষেত্রে আপনার পুলিশের অনুপস্থিতিতে এলাকার চেয়ারম্যান পারবে, মেম্বার পারবে, বা গণ্যমান্য ব্যক্তি পারবে, গণ্যমান্য স্কুল শিক্ষক যারা আছে
তারা পারবে। ঠিক আছে, এটা 32-এর 1 উপধারা এবং পিআরবি 266 মোতাবেক এটা আপনাদের বলা হয়েছে যে কারা কারা মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবে। এরপরে আমরা পড়বো মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করার নিয়ম। এবার হয়তো ক্লাসটা কেটে যাবে, আপনারা আবার জয়েন করবেন।